নমস্কার, শুভেচ্ছা সবাইকে। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি। আজকে আমি এই বিহারের ক্রিটিক্যাল নির্বাচন, যেটা দুদিন ধরে হয়ে গেল এবং আগামীকাল 14ই নভেম্বর যার রেজাল্ট বেরোনোর কথা, সেই নিয়ে আমি দুটো চারটে কথা বলছি। আমি আমেরিকায় থাকি, গত 40 বছর আমেরিকায় আছি, কিন্তু এখন চাকরি বাকরি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আমি এখন ভারতে এসে, বাংলায় এসে 3 মাস 4 মাস করে আমি থাকি। 2024-এ আমি 5 মাস ছিলাম। আবার আমি এই ডিসেম্বরের গোড়াতে আসছি এবং গণতন্ত্র যাতে বাঁচে, বাকস্বাধীনতা যাতে বাঁচে, মুক্ত চিন্তা যাতে বাঁচে, আধুনিকতা, বিজ্ঞান মনস্কতা, নারী স্বাধীনতা, হিন্দু মুসলমান শান্তি সম্পর্ক, এগুলো যাতে বাঁচে, কেবলমাত্র তার পক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কেউ আমাকে টাকা দিচ্ছে না। এবং একটা কথা প্রথমেই বলে রাখা ভালো, যে গত দুদিন ধরে আমি যে আমার ইউটিউবে যে আলোচনা করেছি, ফেসবুকে এবং ইউটিউবে, যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেকেন্ড সার্কেল অফিসিয়াল, একসঙ্গে সেকেন্ড সার্কেল অফিসিয়াল। তো ওখানে গেলেই পেয়ে যাবেন, 60,000-এর মতন মানুষ সাবস্ক্রাইব করেছেন, আপনারাও করুন। এগুলো বলে রাখছি প্রথমেই। আমার কোনো স্পন্সর নেই, আমার কোনো বিজ্ঞাপনদাতা নেই, আমাকে কেউ টাকা দিচ্ছে না। যে কথাগুলো মন্তব্যে আসছে সেই কথাগুলো আগেই একটুখানি বলে রাখা ভালো, যে বিরূপ মন্তব্য ঠিক আছে, সমালোচনা ঠিক আছে, প্রশংসাও অনেক আসে, সমর্থনও অসংখ্য আসে। তারা, তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তারা মন দিয়ে দেখছেন। অনেকে কিছু না দেখে শুধু টাইটেলটা দেখেই বিদগ্ধ মন্তব্য করে দেন, তাদের কথাও আমি বলছি না। কিন্তু যারা অপমানজনক, ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক মন্তব্য করছেন, অসম্মান করছেন, খারাপ কথা লিখছেন, বা আমি উম, আহ, কোনো দলের হয়ে কাজ করছি না, আমাকে কে কত টাকা দিয়েছে, যারা এমনভাবে লিখছে যে যাতে আমার ব্যক্তিগত সম্মান বা যে ইমেজ আছে, একজন অধ্যাপক হিসেবে, লেখক হিসেবে, শিক্ষাবিদ হিসেবে, তার কোনো হানি হয়, তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই পারি। সেটা একটুখানি মাথায় রাখবেন, কারণ আজকেই কতগুলো কমেন্ট এসছে। গত এই জোরান মামদানির বিজয় নিয়ে একটা ইউটিউব করেছিলাম, আর এই বিহারের নির্বাচনের ঠিক আগে কেন দিল্লিতে এত বড় বোমা বিস্ফোরণ ঘটলো হঠাৎ, এবং তার কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই, কেউ দায় স্বীকার করলো না, কেউ পদত্যাগ করলো না, কেউ ক্ষমা প্রার্থনা করলো না, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স পর্যন্ত করলেন না, যা তিনি কোনোদিনও করেননি গত 11 বছর। তিনি ভুটানে চলে গেলেন সেই সময়, যেমন তিনি আগেও অন্য সমস্ত সন্ত্রাসী ঘটনার পরে দেশে না থেকে, মানুষের পাশে না থেকে তিনি অন্য কাজ করেছেন। এসব ঘটনা তো আমরা জানি, এগুলো সবাই জানে, কিন্তু বিগ মিডিয়া কখনো বলে না, কারণ বিগ মিডিয়া বেশিরভাগই, অনেক বিগ মিডিয়া কোটি কোটি টাকা খেয়ে বসে আছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু তাদের বিরুদ্ধে তো আর কেউ তদন্ত করবে না। সাধারণ মানুষ বুঝতেই পারে না যে বিগ মিডিয়াকেও কিনে ফেলা যায়, বা আজকে খবরের কাগজে যে খবরটা আমরা পড়লাম সেটা বানানো খবরও হতে পারে, বা টিভিতে যেটা আমরা দেখলাম সেটা সম্পূর্ণ বানানো খবরও হতে পারে, মিথ্যা খবর হতে পারে, গুজবের ওপর ভিত্তি করে, বর্ণবিদ্বেষের ওপর, জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষের ওপর ভিত্তি করে তৈরি করা যেতে পারে। অনেকেই এগুলো জানে না। তো কারণ তার কোনো তদন্ত হয় না, এবং মিডিয়া নিজেরাই যদি টাকা খেয়ে বসে থাকে, তাহলে আর তার খবর মিডিয়াতে কেন বেরোতে যাবে? সে তো আর সম্ভব না। তো এইসব নিয়ে অনেক আলোচনা দীর্ঘকাল ধরে আমি করে আসছি, সম্পূর্ণ ব্যক্তিগত তাগিদে, বিবেকের তাড়নায়। আমার নিজের দেশটা তো ভারতবর্ষ, আমার নিজের জায়গাটা তো বাংলা, আমার নিজের শহরটা তো কলকাতা। বিদেশে আছি বিভিন্ন কাজে, পড়াশুনোর জন্যে, চাকরি বাকরির জন্যে, সংসার প্রতিপালনের জন্যে বিদেশে এতকাল ধরে আছি। কিন্তু সবসময় দেশের কথা ভাবি, দেশের জন্য যেটুকু পারি করি, গরিব মানুষের জন্যে। দেশে এখন চাকরি বাকরি নিজের ইচ্ছে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে দেশে গিয়ে থাকি। তো যাই হোক, এই বিহার নির্বাচনের যে যে ক্রিটিক্যাল যে ব্যাপারটা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে এক্সিট পোলগুলো তৈরি করা হচ্ছে, এগুলোও কিন্তু রাজনীতি, এগুলোও কিন্তু টাকার খেলা। টাকা দিয়ে এক্সিট পোল তৈরি করিয়ে নেওয়া যায়। হ্যাঁ, এটাও অনেকে বুঝতে পারে না।
এবং যেটা আরও একটা জিনিস বলা দরকার, যে এক্সিট পোলের ওঠানামার ওপরে, এক্সিট পোলের সমীক্ষা যেগুলো হয় আর কি, জনসমীক্ষা, এক্সিট পোল মানে কি, বুথ থেকে বেরিয়ে এসে লোককে জিজ্ঞেস করছে যে তোমরা কাকে ভোট দিলে, সে তার উপরে তারা সেটা করছে, এটা হলো এক্সিট, মানে ভোটের কেন্দ্র থেকে বেরিয়ে আসছে, এক্সিট করে বেরিয়ে আসছে, তখন যেহেতু তাকে সমীক্ষাটা করা হচ্ছে, তাই তার নাম হচ্ছে, একটা অর্থ হচ্ছে এক্সিট পোল। হ্যাঁ, আবার আরেকটা অন্য অর্থ আছে, ইংরেজিতে তার একটা অন্য নুয়ান্স আছে, সেটার কথা আমি এখন বলছি না। যাই হোক, মোটামুটি এই হলো ব্যাপার। তো তাতে প্রথমেই ওরা করে কি, ওরা ওদের যে সমস্ত পেটোয়া গদি মিডিয়া যাকে বলে, তাদেরকে দিয়ে ওরা এক্সিট পোলটা করায়। প্রথমেই ওরা দুটো তিনটে কাজ করে। একটা হচ্ছে বিরোধীদের মনোবলটা ভেঙে দেয়। তাহলে তারা তখন বলবে যে ওরা তো জিতেই যাচ্ছে, আমরা আর গণনা কেন্দ্রে আমরা যাব না, আমরা আর এর সঙ্গে মানে আমাদের এখন লুকিয়ে থাকতে হবে, কারণ ওরা জিতলে আবার আমাদের উপরে অত্যাচার শুরু হবে, পীড়ন শুরু হবে। হ্যাঁ, তো অনেকের মনোবল ভেঙে যায় বা অনেকে সরে যায়, সক্রিয় কাজ থেকে তারা সরে যায়। এটা হচ্ছে ওদের একটা খেলা। আরেকটা খেলা হচ্ছে স্টক মার্কেটের বিরাট জাম্প হয়, যে হ্যাঁ ওরা আবার ক্ষমতায় আসছে, যেই এলো সঙ্গে সঙ্গে ওদের স্টক মার্কেটটা বিরাটভাবে, ওদের সমস্ত এই শেয়ার মার্কেটের একটা বিরাট একটা জাম্প হয়, লাভ দেয়। এবং তারপরে যদি ওরা হেরে যায়, ঠিক তার আগে ওরা তো খবর পেয়ে যাচ্ছে আসলে কি হতে চলেছে, ওরা টাকাটা বার করে নেয়। এইভাবে বিলিয়ন বিলিয়ন ডলার, রুপি ট্রানজ্যাকশন হয়ে যায়, এবং ভেতরকার লোকেরা, হ্যাঁ, তারা এই টাকাটা নিয়ে বেরিয়ে চলে যায়। এরকম আগেও হয়েছে। যেমন 2024-এই যখন লোকসভার নির্বাচন হলো, হ্যাঁ, ঠিক তখনই ওই এক্সিট পোলটা, যদি তখনকার কথা সবাই তোমরা একটুখানি মনে রাখো, বা আপনারা যারা সিনিয়র তাদের আপনি বলছি, বেশিরভাগই আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করেই বলছি আর কি। তো তারা তখন করে কি, ওই দেখা গেল 24-এ যে প্রথমেই যে এক্সিট পোলগুলো বেরোলো, ওরা নাকি 300 সিট পেয়ে যাবে, আপকি বার 400 পার, মনে আছে তো? মানে এই সমস্ত গল্প তো আমরা ভুলে যাইনি তো কেউ। হ্যাঁ, মোদিকে নিজেকে ঘোষণা করে দিল সে নাকি নন বায়োলজিক্যাল, সে নাকি সাধারণ মানুষের মতন, ঈশ্বর, ঐশ্বরিক ক্ষমতা তার মধ্যে আছে, মানে হাস্যকর ব্যাপার আর কি। এসব একটার পর একটা ঘটনা চোখের সামনে আমরা দেখে আসছি, সেই নোটবন্দি থেকে শুরু করে কোভিডের সময়, হ্যাঁ, সেই বিরিঞ্চি বাবার মতন আকাশে সূর্যের দিকে তাকিয়ে, হ্যাঁ, ধূর্যটি ধূর্যটি মন্ত্র জপ করতে হবে, এও বলেছিল যে থালাবাটি বাজাতে হবে, আত্মশক্তির উদ্বোধন হবে ইত্যাদি, তাহলেই কোভিড নাকি চলে যাবে। যেমন এদেশে এই ট্রাম্প নামক লোকটা বলেছিল যে এই ব্লিচ ইঞ্জেকশন করলে নাকি কোভিড আর হবে না। তারপরে একজন ধর্মগুরুরা তো যেসব কথা বলেছে, সে মানে অশ্লীলতার পর্যায়ে পড়ে, তাই আমি বলছি না। মানে এরা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী একটা শক্তি, নারী স্বাধীনতা বিরোধী একটা শক্তি, আর হিন্দু আর মুসলমানের মধ্যে চিরকালের মতন সম্পর্ক খারাপ করে দিয়ে একটা ঘৃণার রাজনীতি সৃষ্টি করে। কারণ এই বিজেপির পেছনে যে আরএসএস আছে, যার সঙ্গে আমি নিজে প্রায় 2 দশক যুক্ত ছিলাম, এই নিয়ে আমার অনেক বইও আছে, দানবের পেটে 2 দশক, সেসব কথা আলাদা। বলছি, ওরা কিন্তু ফ্যাসিস্টদের দর্শনে, নাজিদের দর্শনে বিশ্বাস করে। সে দর্শনটার কথা আমি আগে অনেকবার বলেছি। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ওরা ফ্রি প্রেসে, সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে না। ওরা প্রথমেই মিডিয়াগুলোকে সমস্ত কবজা করে নেয়, এবং ওদের প্রোপাগান্ডা মেশিন দারুণ সক্রিয়, তারা দিনকে রাত করে ফেলে, রাতকে দিন করে ফেলে। হ্যাঁ, ওদের আইটি সেল, ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ওদের এই সমস্ত গদি গদি মিডিয়া, হ্যাঁ, টাকা, কত টাকা, কোটি কোটি টাকার যে লেনদেন হয় কেউ জানে না, কারণ তার কোনো তদন্ত ইডি তো করবে না। আপনি আমি ওদের বিরুদ্ধে কথা বললে, কিছু একটা করলে, ওরা পেছনে ইডি লেলিয়ে দেবে বা একটা কিছু করে দেবে। হ্যাঁ, আরও যে কী সব করবে সে তো আমরা দেখেইছি, গৌরী লঙ্কেশ আর কালবুর্গি পানেসার, হ্যাঁ, দাভোলকার, তো সেসব এখনও পর্যন্ত তার কোনো কিনারা হলো না। ঠিক যেমন পুলওয়ামার কোনো কিনারা হলো না, যে কারা করেছিল, কারা সেই জঙ্গি, কেমনভাবে তারা এরকম একটা হাই সিকিউরিটি জোনে এসে তারা সৈন্যদের উড়িয়ে দিয়ে চলে গেল, কোনো কিনারা হয়নি, কেউ জানে না, মিডিয়া প্রশ্ন করে না, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে না। বোধহয় ভারতের ইতিহাসে কি পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আমি দেখিনি, একেবারে হিটলারের মতন যারা ছিল ডিকটেটর, তারা ছাড়া, যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো জায়গাতে
তারা কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি, তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, মিডিয়ার মুখোমুখি হন, বিশেষ করে সংকটের সময় অনেক বেশি করে হন। কারণ মানুষ তার কাছ থেকে, দেশের নেতা হিসেবে তার কাছ থেকে একটা জবাব আশা করে, একটা বিশ্লেষণ আশা করে যে কি হলো, কেমনভাবে হলো। গত সেই 2014 থেকে আর আজকের 2025-এর শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী একটাও সাংবাদিক সম্মেলন করেননি। এটা একটা ঐতিহাসিক রেকর্ড। এবং শুধু তাই নয়, লোকে বলছে যে ঠিক যখন এই সমস্ত বড় বড় টেররিস্ট ঘটনাগুলো ঘটেছে, অসংখ্য ঘটেছে, অমিত শাহ পদত্যাগ করা তো দূরের কথা, ক্ষমা প্রার্থনা পর্যন্ত কখনো করেনি। এগুলো হচ্ছে ঘটনা। এগুলো এগুলো আমি বলতেই পারি, কারণ এগুলো ঘটনা। হ্যাঁ, যখন বোম্বেতে হয়েছিল তখন কিন্তু কংগ্রেসের যে শিবরাজ পাটিল, তিনি কিন্তু দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন, সেটাও রেকর্ডেড। আর আজকে কিন্তু এতগুলো টেররিস্ট ঘটনা ঘটে গেল, এত সাধারণ মানুষের, নিরীহ মানুষের মৃত্যু হলো, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিনও ক্ষমা প্রার্থনা করেনি, কখনো বলেনি যে আমি আমার এই ব্যর্থতার দায় স্বীকার করছি। পদত্যাগ তো দূরের কথা। আর অদ্ভুত, মানে ঠিক ইলেকশনের আগে, হ্যাঁ, মানে দিল্লিতে একটা এরকম একটা জায়গাতে, লালকেল্লার মতন একটা জায়গাতে, এখানে মানে সিকিউরিটি চতুর্দিকে, পুলিশ, মিলিটারি, সিকিউরিটি গার্ড, স্পাই, কত যে প্লেন ড্রেসের লোক ঘুরে বেড়াচ্ছে, আপনি আমি কি আলোচনা করছি তা জানার জন্য। আর আজকাল তো মানে টেকনোলজি এমন একটা জায়গায় চলে গেছে যে যে কোনো জিনিস আগে থেকে গুগল ম্যাপ, হাজার ম্যাপ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আগেই জানা যায় যে কোথায় কি ঘটতে চলেছে। সেখানে একটার পর একটা এরকম ঘটনা ঘটে চলেছে এবং নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, তার কোনো কিনারা হয় না, তার কোনো তদন্ত হয় না, সেটা নিয়ে বেলুন ফোলানো হয়, সেই নিয়ে রাজনীতি হয়, হ্যাঁ, এই সমস্ত হয়, তারপরে একটা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। হ্যাঁ, মুসলমানরা দোষী। এই যে গাড়িটা বোম্বেতে, এই দিল্লিতে যে ব্লাস্টটা হলো, তাতেও ওখানে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল তৈরি করেছে এবং সেখানে বলছে যে এই গাড়িটা নাকি একজন মুসলিমের গাড়ি ছিল। তারপরে দেখা গেল যে সে 2 বছর আগেই গাড়িটা একজন হিন্দুকে বিক্রি করে দিয়েছিল। মানে যখন দিল্লির বোমা বিস্ফোরণটা হয়েছে, তখন যে গাড়িটায় বিস্ফোরণ হয়েছে সেই গাড়িটার মালিক কিন্তু একজন হিন্দু, কিন্তু বলা হচ্ছে যে সে মুসলমান মালিক। অর্থাৎ সেখানে একটা মুসলিম অ্যাঙ্গেল নিয়ে আসা, সেখানে একটা পাকিস্তানের সন্ত্রাস, কোনো তদন্ত হচ্ছে না, কোনো অপরাধী সঠিকভাবে ধরা পড়ছে না, কারুর শাস্তি হচ্ছে না, এবং কেউ জানতে পারছে না যে কেন এই ঘটনাগুলো ঘটছে, কেউ কোনো দায় স্বীকার করছে না। তো এই এই হচ্ছে এদের আসল। হিটলার যখন জার্মানিতে ক্ষমতায় এসেছিল, সে এরকম একটা প্রান্তিক শক্তি থেকে কেবলমাত্র ঘৃণা সৃষ্টি করে ইহুদিদের বিরুদ্ধে একটানা ঘৃণা ছড়িয়ে, হিংসা ছড়িয়ে, পার্লামেন্ট ভবনে বিস্ফোরণ ঘটিয়ে কত কী যে হয়েছে সেই ইতিহাসের গল্প কেউ জানে না, কখনো কেউ বলে না, মিডিয়া কখনো এই সমস্ত গল্প বলে না যে সাদৃশ্যটা কতখানি বেশি। আরএসএস যারা বিজেপিকে চালায়, যে আরএসএসের সঙ্গে আমি এতকাল ছিলাম খুব ঘনিষ্ঠভাবে, এই আরএসএস যখন প্রথম 1925-এ 100 বছর আগে তৈরি হয়, তখন প্রথমেই তার যে সবচাইতে বড় বড় কয়েকজন লিডার, তারা মুসোলিনির সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তার কাছ থেকে তাদের সংগঠন পদ্ধতি, কিভাবে তারা ব্রেন ওয়াশিং করে, মগজ ধোলাই করে, কিভাবে তারা মার্চ করে, কিভাবে তারা অল্প বয়সী ছেলেদেরকে রিক্রুট করে, সব কিছু সেখান থেকে শিখে এসে ঠিক সেই মডেলটা আরএসএসে চালু করেছিল এবং সেই পদ্ধতিতে আরএসএস কিন্তু এখনও চলছে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, প্লুরালিস্টিক যেটাকে বলে, অর্থাৎ বহুত্ববাদী যে সংবিধান, তাতে বিশ্বাস করে না। এরা ভয়ঙ্করভাবে ইসলাম বিদ্বেষী, ভয়ঙ্করভাবে খ্রিস্টান বিদ্বেষী। এই সেদিনকেই 2 দিন আগে একটা দেখছিলাম রিল, একটা ভ্যানে চড়াও হয়েছে এই বজরং দলের সমস্ত গুন্ডারা, সেই ভ্যানে খ্রিস্টানরা ছিল, তাদের মারধর করছে। এর আগে উড়িষ্যাতে আমরা দেখেছি যে গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস বলে একজন ভদ্রলোক, খ্রিস্টান ধর্মযাজক, তাকে এবং তার ছেলেদেরকে পুড়িয়ে মেরেছিল। একটার পর একটা অসংখ্য দাঙ্গা, অসংখ্য হিংসা, অসংখ্য ঘৃণামূলক আক্রমণ, এই হচ্ছে এদের একমাত্র ক্ষমতায় আসার এবং ক্ষমতায় টিকে থাকার ইউএসপি, উপজীব্য, যার ওপর ওরা দাঁড়িয়ে আছে। সমস্ত বিষয়ে ওরা ব্যর্থ। জিনিসপত্রের দাম বলেছিল সব কমিয়ে দেবে, আকাশ ছোঁয়া হয়ে গেছে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। বলেছিল তেলের দাম কমিয়ে দেবে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই আমরা 2 দিন আগে পেরু থেকে ঘুরে এলাম, পেরুতে গিয়ে দেখলাম যে
অয়েলের মানে যে গ্যাস, যেটাকে এখানে তো গ্যাসোলিন বলে, আমাদের দেশে পেট্রোল বলে, পেরুতেও পেট্রোল বলে, সব এত কম, জিনিসপত্রের দাম এত কম, কিন্তু আমাদের দেশে ধরাছোঁয়ার বাইরে মিডিয়া কখনো কোনো চ্যালেঞ্জ করে না। আদানি আম্বানিরা সমস্ত কিছু কিনে নিচ্ছে, যত সরকারি প্রতিষ্ঠান ছিল, রেলওয়ে, ব্যাংক, বিমা, মানে টেলিফোন, হ্যাঁ, বিএসএনএল এর মতন একটা দারুণ ভালো একটা সরকারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে দিল, কারণ সেখানে রিলায়েন্সকে নিয়ে আসতে হবে। একেবারে সেলফোনে ছেয়ে গেছে, আর ল্যান্ডলাইন কেউ আর ব্যবহার করে না। সরকারি প্রতিষ্ঠানগুলো সমস্ত এরা ধ্বংস করে দিচ্ছে, কারণ এরা সরকারি কোনো ব্যবস্থায় বিশ্বাসই করে না। এরা সম্পূর্ণভাবে অর্থনীতির বেসরকারীকরণ করে ফেলতে চায়, এবং তার যে কি ফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের খরচ, চিকিৎসার খরচ, জ্বালানির খরচ, শিক্ষার খরচ, পরিবহনের খরচ, সমস্ত কিছু মানুষের, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কিন্তু সেই সব নিয়ে কোনো কথা হয় না। চাকরি বাকরি নেই, বলেছিল 2 কোটি করে নাকি চাকরি তৈরি হবে। বেকারিত্ব সাংঘাতিক। এই তারপরে এই যে নোটবন্দি, কত মানুষের প্রাণ চলে গেল। হ্যাঁ, এই ফলে এইসবের থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে ওদের এই সমস্ত নানান রকম প্যাঁচ ওরা কষে যাচ্ছে। আর একটাই জিনিস, সেটা হচ্ছে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা পার্মানেন্টলি একটা ঘৃণা সৃষ্টি করে, বিভেদের সৃষ্টি করে। ওরা ঠিক হিটলারের মতন ওরা আমাদের দেশে জাঁকিয়ে বসে আছে। এবং এই বিহারের নির্বাচন এমন একটা জায়গায় হচ্ছে, সময় হচ্ছে, যখন এসআইআর চালু করেছে। এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ একটা রেজিস্ট্রেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে ওরা নতুন করে ভোটার তালিকা সংশোধন করছে নিজেদের ইচ্ছে মতো, এবং ওরা তা শুধু বিহারেই প্রায় 15 লক্ষ 20 লক্ষ মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, আরবিট্রারিলি, র্যান্ডামভাবে, মানে যা খুশি করেছে। অর্থাৎ ওরা চাইছে যে বিজেপি বিরোধী ভোট যেখানে যেখানে আছে, যারা যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারে, তাদেরকে যেন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় সুকৌশলে। এটার নাম দেওয়া হয়েছে এসআইআর, এবং এসআইআর প্রথম এই বিহারের নির্বাচনের ঠিক আগে আগস্ট মাসে এটা শুরু হয়েছে, এবং এটা এখন পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছে। এই হচ্ছে এদের খেলা। এই পরিস্থিতিতে বিহারে, এবং ভোট চুরির ব্যাপার আমরা সবাই এখন জেনে গেছি। রাহুল গান্ধী একেবারে পর্দা ফাঁস করে দিয়েছেন যে কিভাবে হরিয়ানাতে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, মানে একেবারে ভোট জালিয়াতি, চূড়ান্ত জালিয়াতি হয়েছে। একটা লোক এসে 25টা 20টা 25টা ভোট দিয়ে গেছে। একটা মেয়ে এই সেদিনকে ধরা পড়েছে, সে নাকি এসে কতগুলো ভোট দিয়ে গেছে, চিন্তা করা যায় না। হ্যাঁ, মানে একটা ঘরে 75 জন লোক, তার নাম, তারা ভুতুড়ে, কেউ নেই, থাকেই না, তারা ভোট দিয়ে চলে গেছে। এরা সব এই বিজেপির ভোট। আর বিজেপির বিরুদ্ধে যারা ভোট দিতে পারে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করছে এই নানান রকম কায়দা কসরতের মাধ্যমে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের সাহসের স্যালুট জানাই, সেলাম জানাই তাদেরকে। তারা আজকে বিহারে ভোট দিয়েছে, এবং আমি যেটুকু খবর রাখি, বিহারে আমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে, পশ্চিমবাংলায় যারা আছেন, যারা বিহারের খোঁজ আমার থেকে অনেক বেশি রাখেন, তারা আমায় বলছেন যে ভোট চুরি যদি না হয়, ভয়ঙ্করভাবে ভোট জালিয়াতি যদি না হয়, মেশিন চেঞ্জ যদি না করে দেওয়া হয়, ভেতরে কোনো রকম বড় ধরনের জালিয়াতি, কেন ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোটের রেজাল্ট বেরোবে না, এই প্রশ্নটাও করতে হবে। কারণ এই যে আমাদের আমেরিকাতে এখানে 2 দিন আগে এত বড় ইলেকশন হয়ে গেল, যেখানে এই শত বাধা বিপত্তি, চোখ রাঙানি, কুৎসা, মিথ্যে ছড়ানোর বিরুদ্ধে, বিলিয়নিয়ারদের কোটি কোটি টাকার বিরুদ্ধে দাঁড়িয়ে এই জোরান মামদানির মতন একটা ইয়াং ছেলে, সে ডেমোক্রেটিক সোশ্যালিজমের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিশালভাবে ভোটে জিতে গেল। যেদিন ভোট হলো, যেদিন ভোট শেষ হলো, সঙ্গে সঙ্গে ভোটের রেজাল্ট রাত্রি 9টার সময় বেরিয়ে গেল। কারণ সব তো ইলেকট্রনিক্যালি হচ্ছে। এ তো কেউ বসে বসে গুনছে না, মেশিনে হচ্ছে। একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। কেন 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করতে হবে? কেন পশ্চিমবঙ্গে 7 দিন ধরে ভোট হতে হবে? কারণ যাতে প্রধানমন্ত্রী এসে সব কটা জায়গাতে বক্তৃতা দিতে পারে। এসব খেলা আমরা সবাই বুঝি, এসব বোঝার আর কিছু বাকি নেই। মুশকিল হচ্ছে যে সাধারণ মানুষকে বোঝানো আমাদের মতন লোকেদের পক্ষে এত মুশকিল, কারণ আমাদের হাতে তো
টাকা নেই, আমাদের কেউ স্পন্সর করছে না, আমাদের কোনো মিডিয়া নেই, ফলে আমাদের এই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু পারি আমরা কথা বলে যাচ্ছি। বিহারের নির্বাচনে যদি কালকে বিজেপি হারে, নীতিশ কুমার হারে, তাহলে বিজেপির পতন শুরু হবে খুব দ্রুত। ইউপির লোকেরা দেখিয়ে দিয়েছে যে অযোধ্যার মতন একটা এত বড় ঘটনার পরেও মন্দির প্রতিষ্ঠা, সেই নিয়ে সারা দেশ জুড়ে রাজনীতি, কুম্ভ মেলা, ভুলে গেছেন নাকি? আমি কিন্তু কিছু ভুলি না। তারপরেও সেখানে বিজেপি চূড়ান্তভাবে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে হেরেছে এবং অযোধ্যাতে পর্যন্ত হেরেছে। মানে ভাবা যায় না। এই হচ্ছে মানুষের শক্তি। আমি বিহারের সাধারণ মানুষের সিদ্ধান্ত, তাদের শক্তির ওপরে আমি বিশ্বাস রাখি। বিহারেই জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল 1974 সালে। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম। জয়প্রকাশ নারায়ণকে একেবারে পাশে দেখেছি, উনি বক্তৃতা দিচ্ছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি। বিশাল বিশাল মিছিল করেছি, স্কুলে, কলেজে, কারখানায়, সব জায়গাতে কত যে মিটিং করেছি সেই সময়। ভুল রাজনীতি করতাম, কিন্তু করেছি। গণতন্ত্র রক্ষার লড়াইতে সামিল ছিলাম, এখনও আছি। এখন আরও অনেক 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 বেশি সংকট, কারণ ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি করেছিলেন, তিনি তো 1.5 বছর পরে, 2.5 বছর পরে এমার্জেন্সি তুলে দিয়েছিলেন এবং মানুষকে ফেস করেছিলেন, ভোটে হেরে গিয়েছিলেন। এরা তো সেটা করছে না। এরা যেটা করছে সেটা পার্মানেন্ট। জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চাইছে। আমার বইতে আমি যে প্রেডিকশনগুলো করেছিলাম, ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে, গতবার বেরিয়েছিল, সেই বইতে আমি বলেছিলাম, লিস্ট করা আছে, তার মধ্যে আছে যে এরা জাতীয় সঙ্গীত বদলে দেবে। ওর জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার জন্য এরা নানা রকম চক্রান্ত করছে। বন্দে মাতরমকে নিয়ে আসছে, জনগণমনকে তুলে দেওয়ার চেষ্টা করছে। এরা জাতীয় পতাকায় বিশ্বাস করে না। আরএসএসে আমি প্রায় 2 দশক ছিলাম। একদিনও একটা অনুষ্ঠানে, একটা ক্যাম্পে, একটা শাখায় কখনো আমি ভারতের জাতীয় পতাকা তুলতে দেখিনি, কখনো জনগণমন শুনিনি। আজকে এই কথাগুলো বলছি, বিহারের নির্বাচনের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি তো ভবিষ্যৎ বক্তা নই, আর আমি জ্যোতিষে বিশ্বাস করি না একেবারেই। বুজরুগিতে, হাত দেখা, ঠিকুজি, কোষ্ঠী, গ্রহরত্ন, একেবারে বুজরুগি। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে যদি ভোট চুরি না হয়, মারাত্মকভাবে যদি রিগিং না হয়, জালিয়াতি না হয়, তাহলে আজকে সেখানে ইন্ডিয়া জোট জিতবে এবং তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন, যদি ঠিক মতন সব কিছু হয়। যদি না হয়, ফ্যাসিজম আরও জাঁকিয়ে বসবে, আর মানুষের যেটুকু বা বাঁচবার জায়গা আছে সেগুলো একটু 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 করে কেড়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গে পারবে না, পশ্চিমবঙ্গে পারবে না, কিন্তু এই বিহার নির্বাচনটা খুব ক্রিটিক্যাল। লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেয়ে রাস্তায় নেমে এসেছে, রাহুল গান্ধীর হয়ে কাজ করেছে, তেজস্বীর হয়ে কাজ করেছে। একটা ইয়াং জেনারেশনের একটা ঝড় দেখা যাচ্ছে। আমেরিকাতে নিউ ইয়র্ক শহরেও দেখা গেছে, ভারতেও দেখা যাচ্ছে, বিহারেও দেখা গেছে। বিরাট সংখ্যক ভোট পড়েছে, যা আগে কখনো পড়েনি। ফলে একটা আশার আলো আমাদের কাছে রয়েছে, সেই দিকেই আমি তাকিয়ে আছি। সবাই ভালো থাকো, ভালো থাকুন। নমস্কার, শুভেচ্ছা, আদাব।